একজন দেখছে ডান। ওই যে ফোন করতে হবে না, অনির্বাণদা অ্যাপ্রুভ করে দিয়েছে। তোমাকে দেখা যাচ্ছে না, আমাদের দেখা যাচ্ছে, শোনা যাচ্ছে। অ্যাপ্রুভ। থ্যাংক ইউ শ্রেয়া, থ্যাংক ইউ শ্রেয়া। কফি কফি, এখানে গল্প বলবো, অমনি করবে না। কফি নিজেকে দেখানোর জন্য উদ্যস্ত হয়ে গেছে, বাট আমরা শুরু করে দেবো। হাই, হাউ আর ইউ? আই এম ফাইন, থ্যাংক ইউ। খুলে দিই তো কি কি গল্প বলবো আজকে। সো আমার হাজব্যান্ড একদম লিখে ঠিকে রেডি করে রেখেছে। আমাকে শোনা যাচ্ছে, আমাদের শোনা যাচ্ছে, আমাদের দেখা যাচ্ছে। একটু বলে দাও কেউ যে হ্যাঁ শোনা যাচ্ছে, হ্যাঁ দেখা যাচ্ছে। শ্রেয়া একটু বলে দাও প্লিজ। আচ্ছা শ্রেয়া, আমি তোমাকে তুমি বলছি। হ্যাঁ, কেন কি তুমি আমার থেকে 1 ইয়ারের ছোট? হাই হাই রিনা, হাই অমৃতা গাঙ্গুলি, হ্যালো, হাই সঞ্জয় রয়, আই এম ফাইন, থ্যাংক ইউ। হাই সৌমিক, দেখাও শোনা যাচ্ছে। কফি কফি একটু জ্বালাবে প্লিজ, এর জন্য আমাকে ক্ষমা করে দিন। ক্যামেরাটাই ফেলে দিল। একটু দুষ্টু করে এই সময়, আসলে সারাদিন পরে এই সময়টা একসঙ্গে পারে তো আমাদের, তো একটু কফি এই সময় দুষ্টু করে, তার জন্য একটু ক্ষমা করে দেবেন আমাদের। এই যে চেঁচাচ্ছে, ওই শাটারটা খুলে দিয়েছো, নিচে চলে যাক। তো আমরা শুরু করছি, তার আগে শাটারটা খুলে দাও। আমরা শুরু করছি, তার আগে আমাদের একটু পরিচয় দিয়ে দিই। থ্যাংক ইউ শ্রেয়া, থ্যাংক ইউ। কফি একটা আওয়াজ চাই না আমার এখন। কফি হাই বললো। তো আমরা এবার শুরু করব গল্পটা। তার আগে আমাদের একটু পরিচয় দিয়ে নিই। আমার নাম গার্গী মুখার্জি, আমার বাড়ি বর্ধমানে। বাই প্রফেশন আমি একজন টিচার, সিবিএসসি স্কুল ইংলিশ মিডিয়াম টিচার। আর তার সঙ্গে আমি রিসেন্টলি আমার একটা গার্মেন্টস শপ ওপেন, ওকে দিয়ে এসো ঘরে। আমি রিসেন্টলি আমার একটা লেডিস গার্মেন্টস শপ ওপেন করেছি। তো সবার আশীর্বাদে ঠিকঠাক চলছে। আর আমার হাজব্যান্ডও বাই প্রফেশন একজন বিজনেসম্যান। ওর ক্যাটারিং, ফুড, হোম ডেলিভারি এইসবের বিজনেস রয়েছে। ওর নিজের দুটো দোকান রয়েছে ছোট ছোট, চাইনিজ স্টল আর চায়ের। আর তার সঙ্গে ওর টুকটাক ক্যাটারিংয়ের কাজ এগুলো করে। তোমার সম্পর্কে বলো, তুমি নিজে কিছু বলো। তো বেসিক্যালি ও বিজনেসম্যান, ওর বাড়ি বর্ধমান, মানে আমার বাপের বাড়ি হুগলি ডিস্ট্রিক্ট, আমার বিয়ে করে আমরা বর্ধমানে এসেছি। তো যাক, সব বলে দিলাম। তো ও হ্যাঁ, আর আমার হাজব্যান্ড ই কার্ডে ফ্র্যাঞ্চাইজিস নিয়ে আছে, তো ই কার্ডের ফ্র্যাঞ্চাইজারও। তো এবার শুরু করি আমরা গল্পে। আমার হাজব্যান্ডের নাম সুব্রত গাঙ্গুলি। নমস্কার, আমি সুব্রত গাঙ্গুলি। হ্যাঁ, কফি হাইপার একটু হয়ে গেছে। কফি আসলে এই সময়টা একসঙ্গে দুজনের পায়। ও মোটামুটি আমাদের রাত্রিবেলা হোম ডেলিভারি থাকে, মানে রুটি তড়কা চিকেন কষা হোম ডেলিভারির বিজনেস আছে। তো হোম ডেলিভারি কমপ্লিট করেও বাড়ি ফেরে 10টা সাড়ে 10টা। আজকে একটু আগে ফেরেছে তোমাদের কাছে আসবো বলে। তো এই সময় দুজনকে দেখে কফি খুব উত্তেজিত হয়ে রয়েছে। সারাদিন এমনিও ছাড়া পায়নি আজকে। হ্যাঁ, সারাদিন তো ওই জন্য আজকে আরো এরকম হচ্ছে। যাই হোক, হ্যাঁ, এই যে অমৃতা গাঙ্গুলি। হাই অমৃতা। আচ্ছা, ও গাঙ্গুলি, আমি মুখার্জি, মানে আমি টাইটেল কিন্তু চেঞ্জ করিনি। মুখার্জি গাঙ্গুলি, মুখার্জি গাঙ্গুলি। শুরু কর। যাই হোক, গল্পের দিকে শুরু করা যাক। গল্পটা সেটা হচ্ছে, আমার তখন বয়স আনুমানিক ক্লাস 7, হ্যাঁ 7-এ পড়ি তখন। 7-এ সবে উঠেছি। সেই সময়কার ঘটনা, মানে অনেক দিন আগেরই ঘটনা। 92 এরকম হবে হয়তো, সম্ভবত, মোস্ট প্রবাবলি। তো আমারও একটা ভাইপো ছিল, যে ভাইপোটার নাম হচ্ছে শান্তনু। শান্তনু আর আমি হচ্ছে পিঠাপিঠি। আমার থেকে হয়তো খুব বেশি হলেও বছর 3 থেকে 4 বছরের ছোট। তো ওর সাথে আমার যত ছোটবেলায় অশান্তি হতো, ঝামেলা হতো, সবই হতো। তো সেই সময় আমরা দুজন মিলে
প্রচন্ড নেশা ছিল কি ফাংশন দেখার। আসতে আসছে কেন, একটু জোরে বলো। ফাংশন দেখার একটা নেশা ছিল দুজনে মিলে, যেখানে ফাংশন হতো আমরা দুজন মিলে ফাংশন দেখতে যেতাম, গোটা রাত জেগে, বাড়িতে মার ধর খেয়ে, সেই সময় যা হয় আর কি, মানে ডান পিঠে ছেলে বলতে যেগুলো যাকে বোঝায় সেগুলো সেরকম ছিলাম। হ্যাঁ, সাথে সাথে পড়াশোনাটাও করতাম। তো আমাদের ওখানে একটা নবোদয় সংঘ বলে ক্লাব ছিল, নবোদয় সংঘ ক্লাবের ওখানে ফাংশন হচ্ছিল। তো সেই ফাংশনটা শুরু হয়েছিল মোটামুটি সন্ধ্যা থেকে রবীন্দ্রসঙ্গীত এইসব হচ্ছিল। তো কলকাতার যে ব্যান্ড এসেছিল সেটা মোটামুটি রাতে 11:30 এরম সময় উঠে। তো আমি আর আমার ভাইপো শান্তনু দুজনে মিলে তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে ফাংশনে যাব, 10:30 এরম সময় ওখানে ফাংশনের স্টেজের সামনে চলে যাই। তো ফাংশন শুরু হয়েছে, ফাংশন দেখা শুরু হয়ে গেছে, যা হয় তখন ছোটবেলায় নাচানাচি সব হচ্ছে। হতে হতে শান্তনুর একটু শরীরটা খারাপই লাগছিল। তো ও বললো, কাকা বাড়ি চলে যাও, আজকে আর ভালো লাগছে না, শরীরটা খারাপ লাগছে, চলে যাও। তখন তুমি 7 এ পড়ো? হ্যাঁ। আর তোমার বাড়ি থেকে তোমাকে অ্যালাউ করেছে ফাংশন? অ্যালাউ মানে কি জোর জবরদস্তি, মানে ঘুমিয়ে গেছে আমরা বেরিয়ে গেছি এরকম আর কি। অ্যালাউ কি আর কেউ করে সেই সময়, অত ছোট তখন অ্যালাউ করেও না। আর খুব বেশি দূরে নয়, আমাদের বাড়ি থেকে খুব বেশি দূর নয়, মোটামুটি 1/2 কিলোমিটার। ওটাও আমাদের একটা পাশের পাড়া বলতে পারে। তো যাই হোক, গেছি ফাংশন দেখতে দেখতে হঠাৎ শান্তনু বললো, আমার ভাইপো বললো যে শরীরটা খারাপ লাগছে, বাড়ি চলে যাও, ভালো লাগছে না। আমি বললাম ঠিক আছে, তাহলে যাবি তো চ, আর একটু দেখ তারপরে যাব। এই করতে করতে রাত মোটামুটি তখন 2টোর দিকে হবে, রাত তখন 2টো প্রায় বেজে গেছে। আচ্ছা, এখানে আমি একটু বলি যে মানে ক্লাস 7 এ উঠেছে, ফাংশন দেখতে গেছে, আবার ভাইপো যাকে নিয়ে গেছে সে আবার এর থেকে একটু ছোট। তো মানে এখনকার দিনে বাচ্চাদের ক্লাস 7 এ পড়া আমরা যেমন মানে অ্যালাউ করতে চাই না। মানে আমার স্টুডেন্টের মাদেরও দেখেছি এত বেশি কেয়ারিং, এত বেশি বাচ্চাদের নিয়ে মাতামাতি করে, মানে এই ফ্রিনেসগুলো ওরা পাই না। সেই জন্য কি ছোট ছোট এই যে খুশি, এই যে আমার মানে আমিও পাইনি, আমার মনে হয় 90% শেষ হয়ে গেছে। আমি একটু বাপিকে বলি ঝটপট, তুমি গল্পগুলো শোনো, আমি বাপিকে বলি ইয়ে করে দিতে, এই ফোনটা থেকে বলি বাপিকে যে একটু রিচার্জ মেরে দিতে। 90% আসলে লাইভ চলে, তো আমার তো গার্মেন্টসের দোকানে লাইভ করি। তো যেখানে আসছিলাম গল্পে, তোমরা গল্পটা শোনো। তো আমার ভাইপো তখন বললো যে কাকা শরীরটা খারাপ লাগছে, তো বাড়ি চলে চ, আমার ভালো লাগছে না। আমি দেখলাম ঠিক আছে তাহলে বাড়ি যাবো, আরেকটু দেখ করতে করতে রাত তখন মোটামুটি প্রায় 2টো। তখন আমি বললাম যে এবার চ, তাহলে আমারও একটু ঘুম পেয়েছে, আমি বললাম চ বাড়ি চলে চ। তো বাড়ি যেতে যেতে আমাদের রাস্তার মোড় থেকে, মানে ক্লাব যেখানে নবোদয় সংঘ ক্লাবটা ছিল সেখান থেকে আমাদের বাড়ি হেঁটে মোটামুটি ওই মিনিট 10-15 লাগে, 15 মিনিট মতো লাগে হেঁটে। আর তখন ছোটোবেলা বুঝতেই পারছেন, হাফ প্যান্ট পরা, একটু গল্প করতে করতে, এই কুকুরের ধাওয়া খাওয়া এইসব করতে করতে আস্তে আস্তে আসছি। তো আমাদের বাড়ির মোড়টা একটা ক্লাব ছিল, ক্লাব থেকে বাঁ দিকে টান নিয়ে আমাদের বাড়ি ঢুকতে হতো। আর ক্লাবের ঠিক আরেকটু সোজা এগিয়ে গিয়ে শ্যামালয় বলে একটা পুরনো বাড়ি ছিল, পোড়ো বাড়ি বলতো যেটাকে, মানে ওটায় দীর্ঘ বহু বছর নিচতলাটায় ভাড়া ছিল, থাকার পরে উপরতলাটায় কেউ ভাড়া থাকতো না, দোতলা বাড়ি, পাঁচিল দিয়ে ঘেরা, বন জঙ্গল, মানে এক মানুষ সমান ভেতরে জঙ্গল ছিল, পুরনো একটা বেল গাছ ছিল। মানে একটা ভৌতিক বাড়ি বা পোড়ো বাড়ি বলতে যা বোঝায় মোটামুটি সেরকমই বাড়িটার পরিস্থিতি হয়েছিল। তো যারা দীর্ঘদিন নিচে ভাড়া ছিল তারাও ভাড়া উঠে গেছিল। কিছু রহস্য ছিল, ছোটবেলায় শুনতাম ওখানে ভয় পেত বা এরম কিছু, মানে ও ভেতরে ফলমূলের গাছ 2-1টা ছিল, আমরা দিনের বেলায় ঢুকতাম মানে সে হারিয়ে যাওয়ার মতন, এতটাই বড় বড় জঙ্গল ছিল ভেতরে। গ্রিল ট্রিলগুলো অর্ধেক ভেঙে গেছে, মরচে পড়ে গেছে,
হ্যাঁ, জানলা, কোনো জানলা বাড়ির ভাঙা ঝুলছে, কোনোটা দরজাটা ভাঙা, এরকম ব্যাপার, মানে পোড়ো বাড়ি যেটাকে বলে। তো আমি আর ভাইপো সোজা ওই দিক দিয়ে যেতে যেতে ক্লাবের একটা দাওয়া ছিল, যেখানে মানুষজন বসে সন্ধ্যাবেলায়, বিকেলবেলায় বয়স্করাও বসতো, আমরাও মাঝে মধ্যে খেলতে গিয়ে বসতাম। তো ভাইপো বললাম তাহলে একটু বস। করো না। তা আমরা বললাম, আমি ভাইপোকে বললাম যে তাহলে একটা কাজ কর, একটু বসি তারপরে যাব, 10 মিনিট বসে তারপর যায়। কিন্তু বললো ঠিক আছে, তো তাড়াতাড়ি করবি, আমার ভালো লাগছে না, বাড়ি চলে যাব, ঘুম ঘুম পাচ্ছে। আমি বললাম ঠিক আছে। তো এই করতে করতে দেখছি, এই করতে করতে আর শ্যামালয়ের বাড়ির যে বাড়িটা বলছি, সেই বাড়িটা ঠিক রাস্তার দিকে একটা টগর ফুল গাছ ছিল, মানে গাছটা ছিল পাঁচিলের ভেতরে, টগর ফুলের গাছটা মানে বাইরের দিকে, পাঁচিলের বাইরের দিকে পুরো ঝুঁকে ছিল, মানে রোডের দিকে ঝুঁকে থাকতো, এবং অফুরন্ত টগর ফুল হতো, সাদা হয়ে থাকতো পুরো গাছটা, আমার এখনো খেয়াল আছে। আর ঠিক আর একটু সোজা এগিয়ে গিয়ে একটা পুরোনো দিনের মসজিদ ছিল, এখনো আছে যদিও মসজিদটা, শ্যামালয়টাও এখন আছে, কিন্তু আছে বলতে জায়গাটা আছে, এখন ওখানে বড় একটা ফ্ল্যাট হয়ে গেছে। তো যাই হোক, দিয়ে শ্যামালয় বাড়ির অনেক হিস্ট্রি আগে ছোটবেলায় শুনেছিলাম আমরা, জানতাম যে ওখানে ভূত আছে, ওখানে যেতে নেই, দিনের বেলায় ঢুকলেও ওখানে ভয় লাগে। তো দু একবার ভয়ও পেয়েছিলাম, বল পাশেই মাঠ ছিল, মাঠে খেলতাম, বল চলে যেত, বল আনতে গিয়ে ভয় ভয়ও লাগতো দিনের বেলায়, মানে সকাল 10টা-11টার সময় ঢুকলেও ভয় লাগতো। তো এইসব কথা শুনেছি আগে, অনেক গল্প শুনেছি বড়দের মুখে, আমাদের বন্ধুদের বাবাদের মুখেও শুনেছিলাম। দিয়ে কি হলো বলো? তরুণ সংঘ ক্লাবের ওখানে দাওয়ায় আমরা বসেছি, আমি আর আমার ভাইপো বসে থাকতে থাকতে হঠাৎ দেখছি যে টগর ফুল গাছটা দিয়ে কেউ একজন ফুল তুলছে। তখন কটা বাজে? তখন রাত প্রায় 2:30 এরকম হবে, আড়াইটে বেশি হবে, 2:30-এর বেশি হবে। তখন তো ঘড়ি টড়ি ছিল না, আন্দাজেই বলছি মোটামুটি। তো ফুল তুলছে, মানে ফুল একটা বয়স্ক বুড়ি দেখে মনে হলো, মানে সাদা কাপড় পুরো একদম টানা, মানে এত অবধি ঘুমটা টানা তুমি দেখছো? পুরো, হ্যাঁ আমি দেখতে পাচ্ছি, আমি ওইদিকে মুখ করে আর আমার উল্টো দিকে মুখ করে আমার ভাইপো। তো ওখান থেকে দেখছি টগর ফুলগুলো তুলছে, আমি কিছুই দেখতে পাচ্ছি না। টগর ফুল তুলতে তুলতে, এবার যেহেতু আমি ওখানে, আমরা সকালবেলায় ফুল তুলতে যেতাম, সেহেতু আমরা ওই কে গো এমন 2-3বার কে গো বলাতে ফুলটা মানে তোলাটা স্টপ হয়েছে, কিন্তু ওই জায়গা থেকে নড়ছে না। তখন যাবো আমরা, কে তুমি, এত রাতে ফুল চুরি করছো, কে তুমি? দিয়ে তারপরে আমাকে কোনো আওয়াজ পাচ্ছি না, আওয়াজ না পেতে আমি ভাইপোকে বললাম শান্তনু চত দেখি কে ফুল তুলছে। তো সোজা যেতে যেতে কিছুটা যাওয়ার পরে দেখছি আর দেখতে পেলাম না, মানে সামনেই সোজা কিছুটা যেতে না যেতে দেখছি ভ্যানিস। তখন ভয় লেগে গেল, এবং শান্তনু অতটা ব্যাপারটা বোঝেনি, যার জন্য ও অ্যাকচুয়ালি ও তখন ছোট হলেও ও তো পুরো ব্যাপারটা দেখেনি, আমার উল্টো দিকটা বসা ছিল, আমি তো পরিষ্কার সোজাসুজি দেখতে পাচ্ছি যে একজন ফুল তুলছিল, ঘোমটা দেওয়া ঢাকা। ওকে যখন আমি বললাম যে এরকম চত দেখছি, কে ওই অবধি দেখেছিল, তারপর দেখতে পাইনি। তা আমার মাথায় ওটাই রইলো যে এই মাত্র দেখলাম, এখনই দেখলাম নেই, তার মানে কি? এর আগে গল্প শুনেছি এরকম ব্যাপার, ভূতের ব্যাপার। তো ভাইপো আমাকে বলছে কাকা চো বাড়ি চলে যাও, এইসবের মধ্যে থাকিস না, চ ওখানে ভূত টুত আছে, যাওয়ার দরকার নেই, প্রচণ্ড ভয়ের জায়গা, যেতে হবে না। তো আমি চিন্তা করলাম যে না, আমার মানে মাথায় তখন কি হয়ে গেছে যে না আমি দেখে ছাড়বো, ওটা গেল কোথায়? মানে অ্যাকচুয়ালি হয় না, বলে না যে ভূতের টানে, সেই জিনিসটাই হয়তো আমার মধ্যে হয়ে গেছিল, জেদ চেপে গেছিল যে না কোথায় গেল, দেখবো আমি কোথায় যেতে পারে। আচ্ছা আমাদের দেখা যাচ্ছে তো, আমি কেউ হাই হ্যালো কিছু লিখতে থাকো মাঝে মাঝে, আমি বুঝতে পারছি না। এই করতে করতে আমি যখন কিছুটা এগোতে এগোতে দেখছি আবার ঠিক তার পাশে
আরেকটা গাছ ছিল ফুলের, শিউলি ফুলের গাছটা দেখলাম নড়ে উঠলো হঠাৎ, কোথাও কিছু নেই, না হাওয়া আছে না কিছু আছে, হঠাৎ দেখলাম নড়ে উঠলো। আর ফুলগুলো দেখবেন শিউলি গাছই হবে, শীতের দিকেই হয়েছিল ইয়েটা, আমাদের ফাংশনটা, পুজোর যে প্রোগ্রাম, ওই এখনো মনে আছে, কালী পুজোর পরে প্রোগ্রামের একটা ফাংশন এরকম হয়েছিল কিছু। তো ফুলগুলো হঠাৎ ঝরে পড়েছে। ওইখানে দেখছি আবার হঠাৎ বুড়িটা বসে বসে ফুল তুলছে। মানে অ্যাকচুয়ালি বুড়ি না কি বুঝতে পারছি না, মানে দেখে মনে হচ্ছে যে সাদা পোশাক পরলে যেমন হয় বয়স্ক, তো ও দেখছি ফুল তুলছে। ফুল তুলতে তুলতে হঠাৎ দেখছি আমি আবার ভাইপোকে বললাম, এই দেখ এই মাত্র দেখেছিলাম না, যাকে বললাম হঠাৎ গায়েব হয়ে গেল, এই দেখ এখানে। ভাইপো তখন দেখেছে, দেখে বলছে কাকা তাড়াতাড়ি বাড়ি চ, আমার খুব ভয় করছে। আমি বললাম না, ভয় কিছু করার নেই, কে এটা দেখে ছাড়বো। দিয়ে দেখছি যে আবার যখন সামনে গেছি দেখছি নেই, আবার মানে গায়েব হয়ে গেছে। এই করতে করতে গায়েব হয়ে যাওয়ার পরে তখন শ্যামালয়ের ভেতর থেকে একটা আস্তে আস্তে গোঙানির আওয়াজ পাওয়া যাচ্ছে, যেখানে দিনের বেলায় যে জঙ্গলে ঢুকতে কেউ সবাই ভয় পায়, রাত তখন প্রায় 3টে, তখন ওই শ্যামালয়ের জঙ্গলের ভেতর থেকে গোঙানির আওয়াজ পেয়ে আমি আস্তে আস্তে ঢুকে গেলাম ভেতরে ঢুকে, মানে আমি যে কোথায় এসছি কি এসছি, মানে হঠাৎ নিজেই ব্ল্যাঙ্ক হয়ে গেছি পুরো। মানে চারিদিকে জঙ্গলের মধ্যে আমি খুঁজতে শুরু করেছি, ভাইপো ঢোকেনি ভয়ে, ভাইপো ওই দিক দিয়ে চেঁচিয়ে যাচ্ছে কাকা চলে আয়, কাকা চলে আয়, কাকা চলে আয়। হয়েছে কিছু একটা, মানে মাইন্ডে হয়েছিল, যাই হোক, বা ওই বলে না টানে, সেগুলোও হতে পারে। তো নিজের ব্রাহ্মণের ছেলে যেহেতু মনে হয় সেজন্য বেঁচে ফিরে এসেছি, যাই হোক। তো ভেতরে গোঙানি আওয়াজ পেতে পেতে হঠাৎ বন্ধ, কিচ্ছু আওয়াজ নেই। আস্তে আস্তে বেল গাছের ওখানে চলে গেছি আমি। বেল গাছের ওখানে যখন গেছি তখন আমার হুঁশ ফিরেছে, আমি তো এখানে কি করে এলাম, যেখানে দিনের বেলায় ঢুকি না আমি, ভয়ে বল পড়ে গেলে অন্যদের বলি যে বলটা নিয়ে আয়, আমি যাব না। তখন বলছে যে, তখন আমার হঠাৎ খেয়াল এলো আমি এখানে কি করছি। দিয়ে তখন চিৎকার করে উঠলাম হঠাৎ করে, শান্তনু করে চিৎকার করলাম। শান্তনু তো তখন ভয়ে আবার ক্লাবের ওখানেই চলে গেছিল। দিয়ে আমি আবার বেরোলাম, বেরিয়ে দেখছি ঠিক মসজিদের কিছুটা আগে হেঁটে যাচ্ছে। কে? ওই সেই সাদা কাপড় পরা মহিলা। তখন আমি কি করলাম, তখন আমি একটু জোর পেলাম, কেন ওখানে দূরে ঠিক মসজিদটা পেরিয়ে একটা ল্যাম্পপোস্টে আলো জ্বলে, আলোটা জ্বলছিল, ওখানটা দিয়ে কিছুটা দেখতে পাচ্ছিলাম। সে মহিলার, আমরা যেটা দেখছিলাম দূর থেকে, সেটা দেখতে পাচ্ছিলাম যে হাত, কিন্তু আদৌ হাত কিছু নেই, মানে একটা বডি পুরো, হাত বাদ দিয়ে একটা বডি থাকলে যেরকম হয় সেরকমই আস্তে আস্তে মসজিদের দিকে ঢুকে যাচ্ছে। মসজিদের কাছে যখন ঢুকেছিল, আর ওই মসজিদে একটা পুরনো দিনের বয়স্ক চাচা ঘুমাতো, ওখানেই থাকতো, আমরা আনোয়ারদার বাবা বলতাম, মনে আছে এখনো। তো ওখানে ঢুকে গেছিল যখন, আমিও সেখানে পেছন ঢুকে গেলাম। ঢুকে গিয়ে তখন আনোয়ারদার বাবা জেগে গেছে, জেগে গিয়ে বলছে কে রে তুই, কে? তখন আমার ছোটবেলা থেকে চিনতো, পাশের মাঠেই খেলাধুলা করতাম। তখন বলল যে তুই এখানে কি করছিস এত রাতে? আমি বললাম এরম ব্যাপার, এখানে এরকম ওদের শ্যামালয়ের গাছে ফুল তুলছিল, তো হঠাৎ করে দেখলাম, আমার কিরকম হয়ে গেছে জানি না, আমি শ্যামালয়ের ভেতরেও ঢুকে গেছিলাম, ঢুকে গিয়ে তারপরে আবার এখানে বেরিয়ে তোমাদের এই মসজিদের ভেতর দেখলাম ঢুকে গেল। তখন আমাকে ঘটনাটা বললো যে জীবনেও তুই কোনো দিন রাতে শ্যামালয়ের এদিকে আসবি না। তার কারণ হচ্ছে, আমিও বহুবার দেখেছি এরকম কোনো একটা প্রেতাত্মা হোক, আত্মা হোক, যা হোক, একটা আছে এখানে। আমিও প্রায় দিন এরকম আওয়াজ শুনতে পাই শ্যামালয় থেকে। মসজিদটা খুব বেশি হলে 2টো বাড়ি গ্যাপ দিয়ে। তখন আমাকে যখন বলল, তখন আমি বুঝতে পারলাম যে না, সত্যি আমি মানে কোনো প্রেতাত্মার মানে সামনাসামনি বা সম্মুখীন হয়েছিলাম। তো তারপরে আমাকে চাচা এসে দিয়ে গেল বাড়ি অবধি, বললো একা যাস না।
দিয়ে বাড়ি অবধি আসার পরে তারপরে আমার তো ভয়ে প্রচণ্ড জ্বর চলে এসেছিল সেই রাতে, প্রচণ্ড জ্বরের মধ্যে আমি কোনো রকমভাবে আবার নিয়ে গিয়ে ঝাড়ালো। তখনকার দিনে তো এই ভয় টয় পেলে জেনারেলি ঝাড়ানো হতো, ডাক্তারের থেকেও আগে ঝাড়াতে নিয়ে যেতে হতো। ঝাড়াতে নিয়ে গেল, জল পোড়া দিয়েছে, জল পোড়া খেলাম, তো তা এই করে ঠিক হয়েছিলাম। তো ওই দিন আমি ভয়ঙ্কর ভয় পেয়ে গেছিলাম। কিন্তু আবার এমন মানুষের যখন কোনো প্রেতাত্মার সম্মুখীন হয় ব্ল্যাঙ্ক হয়ে যায়, এটা আমি শুনেছিলাম কিন্তু নিজে রিয়েলাইজ করলাম সেদিনকে যে একটা প্রেতাত্মা অনেক কিছুই করতে পারে। হয়তো আমাকে টেনে নিয়ে গেছিল ওইখানে ভেতরে অবধি, হয়তো আমাকে হাতে মানে খারাপ কিছু করতো বা মেরে দিত বা কিছু হতো। আমি নেহাতি ব্রাহ্মণের ছেলে বলে তখনও কইতে হয়নি, যদিও হয়তো সেরকম কিছু ক্ষতি করতে পারেনি, কিন্তু মানে ওরকম ভাবে চোখের সামনে ভয়ঙ্কর একটা ঘটনা, চোখের সামনে যে ওরকম ভাবে একজন মানুষ দেখতে পাচ্ছি, হঠাৎ করে দেখছি ভ্যানিশ হয়ে গেছে, যেগুলো সিনেমায় দেখা যায়, সেটা যদি সামনাসামনি হয় কারোর সাথে তো বুঝতেই পারছেন কিরকম লাগে। চরম একটা ভয়ের জিনিস। ভাইপো তো আর জীবনে আমার সাথে রাতে কোথাও যায়নি, আমিও ফাংশন দেখা দেখি আমি যাইনি, আমি এই ব্যক্তির সঙ্গে কোথাও যাবো না রাত বিরেতে। ভয়ঙ্কর দৃশ্য, মানে হাত নেই, আমি একটা সাদা শাড়ি, জাস্ট সাদা শাড়িটা শরীরে জড়ানো থাকলে যেরকম হয়, হাত নেই, মুখ দেখা যাচ্ছে না, ঘুমটা টানা একদম পুরোটা, হেঁটে যাচ্ছে বোঝা যাচ্ছে বাট পা বোঝা যাচ্ছে না, এরকম ভয়ঙ্কর একটা দৃশ্য। এগুলো আগে বলেই সম্ভব, আলো ফালো কম ছিল। হ্যাঁ আছে, তবে যারা প্রেতাত্মা আত্মা বিশ্বাস করে না তাদেরকে বলছি আছে, স্পিরিট বলে কিছু জিনিস আছে। যদি থাকে, ভগবান থাকলে ওর অপোজিট এগুলো সামনাসামনি না করলে বোঝে যারা, তারা বুঝতে পারে না। অনেকে আছে বলে দূর এগুলো আবার কি, ভূত প্রেত বলে কোনো জিনিস নেই, কিন্তু আছে যারা সামনাসামনি হয়েছে তারা বুঝতে পারে, তারা জানে যে এটা কি জিনিস। আচ্ছা, আমি কোনোদিন ভূতের সামনাসামনি হইনি, নাও হোক, আমি হলে আমি জিজ্ঞেস হয়তো জানি না কি করার পজিশনে যেন থাকি, যে আপনি কি চাইছেন, মানে হোয়াট ইউ নিড অ্যাকচুয়ালি, মানে জীবনে কি কি নেই, কি পেতে চাইছেন আপনি, ওর দুঃখটা জানা উচিত। কেউ কমেন্ট করো, কিছু লেখো, হাই হ্যালো কিছু লেখো, কিছু কমেন্ট আমি দেখতেই পাচ্ছি না। আচ্ছা, পরের যে গল্পটা ও বলবে, এই গল্পটার সঙ্গে ভীষণ রকম অ্যাটাচড। হ্যাঁ, আমি এই গল্পটা জানি, কেন কি এই গল্পটা আমি আমার শাশুমার মুখে শুনেছিলাম। আমার শ্বশুর মশাই তো নেই, মারা গেছেন তখন ও তার পরের বছরই, মানে যে ঘটনাটা বললো না তার পরের বছরই, তখন ও ক্লাস 8-এ পড়ে। আর শাশুড়ি মা মারা গেছেন আমার বিয়ের 2 বছরের মধ্যেই। তো এই গল্পটা আমি আমার শাশুড়ি মার মুখে শুনেছি, এই ঘটনাটার সঙ্গে ভীষণ রকম অ্যাটাচড। আমি ঘটনাটা একটু শুরু করে দিই, আমি এই জন্যই শুরু করছি, ওর ঘটনা যদিও, কিন্তু আমি এই জন্য আমাকে শোনা যাচ্ছে, দেখা যাচ্ছে তো? শ্রেয়া একটু হাই হ্যালো কিছু লেখো। আচ্ছা, তো আমি এই জন্যই শুরু করছি, কেন কি এই ঘটনাটার সঙ্গে ও অ্যাটাচড ভীষণ রকমভাবে, মেন্টালি ভীষণ রকম অ্যাটাচড। তো তার আগে আমি একটু বলে দিই, আরেকবার আমি বলে দিচ্ছি এই কথাটা, সেটা হচ্ছে যে ও কিন্তু ওর লাইফের ফার্স্ট লাইভ এটা। আমি যেমন ধরো কাপড় জামা, হ্যাঁ আমি যেমন ধরো আমার জামা কাপড় নিয়ে, লেডিস আইটেম নিয়ে আমাকে প্রায় 1-2 দিন অন্তরই আমি লাইভে আসি, লাইভ করি, স্পিডে বলি, বাট কিন্তু ও ব্যাপারটার সঙ্গে ইউজ টু নয়। তো ও একটু ধীরে ধীরে বলছে, বেসিক্যালি ও একটু শান্ত টাইপেরই ছেলে, তো এর জন্য একটু ক্ষমা ঘেন্না করে দিও। তো আমি পরের গল্পটা একটু শুরু করে দিচ্ছি, নালে শেষ হবে না। অ্যাকচুয়ালি অভ্যস্ত নই না, যে যেটা অভ্যস্ত নয় তার কাছে একটু, হ্যাঁ ওর লাইফে ফার্স্ট লাইভ, বুঝতে পারছো, একদম লাইফে ফার্স্ট লাইভ এটা। আমার কাছে মোবাইল মানে জাস্ট ফোন আসা, এই হোয়াটসঅ্যাপ, ফোন যাওয়া, হোয়াটসঅ্যাপ ফেসবুক, ব্যাস এই অবধি, এর বাইরে কিছু না। আচ্ছা, আমি বলে দিই, এইটা ছিল 1993 সাল, যে ঘটনাটা আমি বলছি। এটা যখন ঘটেছিল, এটা ছিল জানুয়ারির শেষ দিক অথবা ফেব্রুয়ারি ফার্স্ট উইক। ঘটনাটা এমনই ছিল, তখন আমার শ্বশুর মশাই মারা যান। তো বুঝতেই পারছো, একটা ফ্যামিলির মানে মেন ইনকাম পার্সন যিনি, তিনি মারা গেলেন। ছেলে তো তখন ছোট, ক্লাস 8-এ পড়ে। আর আমার 2 ননদ, কিন্তু 2 ননদই অনেক বড়,
অনেক বড় মিন্স একদম মানে আমার হাজবেন্ডের থেকে অনেকটাই বড়, মানে ধরো 10 বছর, কেউ কেউ 12 বছর 15 বছর এইরকম ডিফারেন্স, বড়। তো আমার যিনি সেকেন্ড বড় মানে ননদ ছিলেন তানিয়া দি, আমি ওনার দেখিনি কিন্তু দেখেছি উনি ভীষণ সুন্দরী। তো এই তানিয়া দি তখন প্রেগনেন্ট ছিলেন, ওনার সেকেন্ড প্রেগনেন্সি ছিল। প্রথমবারের একটা ছেলে আছে, ছেলেটা তখন খুবই ছোট, 1.5 বছর বয়স, প্রায় 1.5-2 বছর। আর তারপরে উনি সেকেন্ড প্রেগনেন্ট ছিলেন তখন। তো সেই সময় আমার শ্বশুর মশাই মারা যায়, এর বয়স তখন তখন ক্লাস 8-এ পড়তো। আর আমার আরেক ননদ আছে, সেও তখন বড়, মানে বিবাহযোগ্য, বেবি দেখাশোনা হচ্ছে, এইরকম ব্যাপার। এইরকম একটা পরিস্থিতিতে আমার শ্বশুর মশাই তখন অসুস্থ ছিলেন, ভুগছিলেন। উনি রেলে চাকরি করতেন, শ্বাসকষ্ট ছিল, তো উনি অ্যাকচুয়ালি আমাদের তখন পইতে হয়েছিল, যেদিন পইতে হয়েছিল তো আমাদের অত ঘর টর বিশেষ ছিল না বলে আমাদের ওই যেটাকে বলে না 7 দিন ঘরে থাকতে হয় পইতের পরে, তো সেটা থাকা হয়নি, দণ্ডি বিসর্জন করে দেওয়া হয়েছিল সেকেন্ড দিনই। মানে ওই পইতের পরের দিনই আমার হয়েছিল, শ্বশুরমশাই মারা তার যায়। পরের দিন পরের দিনকে লোকজন খেয়েছিল, তার পরের দিন আমার বাবা মারা যান। মানে সেটা ছিল 27শে জানুয়ারি 1993, 27শে জানুয়ারি বাবা মারা যায়। আর যেই ঘটনাটা বলতে চলেছি সেটা সম্ভবত মানে দিদিদের 3 দিনে কাজ হয়, দিদিদের 3 দিনের কাজের পরে আর কি, মানে ওই 4th দিন বা 5ম দিন এরকম হবে। দিদি মানে তখন ওর যে বড় দিদি পিঙ্কিদির বিয়ে হয়ে গেছিল। হ্যাঁ, পিঙ্কির বিয়ে হয়েছিল, পিঙ্কিদির বিয়ে হয়ে গেছিল, দুই দিদিরই বিয়ে হয়ে গেছিল। তা ওদের কাজকর্ম হয়ে গেছিল, কাজকর্ম হয়ে যাওয়ার পরে আমি, মা আর আমার দাদা 3 জনে আমরা ঘরের মধ্যে ছিলাম। আর দিদি জামাইবাবু, 2 দিদি জামাইবাবুরা সব তখন বাইরের দিকে ছিল। তার আগে একটা কথা বলে নি, ওই যে তানিয়াদি বললো যাকে, তানিয়াদিকে আমার বাবা প্রচন্ড ভালোবাসতো, ভীষণ ভালোবাসতো। আমাদের সব ভাই বোনেদের মধ্যে আমার ওই দিদিকে মানে আমার বাবা ভীষণ ভালোবাসতো। মানে ও সপ্তাহে আসবে, তারপরে সেদিনকে মানে কাছাকাছি বিয়ে হয়েছিল, সেদিনকে মাংস নিয়ে আসা হবে, ও বেছে মাংস কিনে আনবে, রান্না বান্না হবে, খাওয়া হবে, এতটাই ভালোবাসতো আমার ওই দিদিটাকে বাবা। তো দিদিরা তখন ওই বারান্দার ওখানে রান্না বান্না করছিল, আর বারান্দার পাশ দিয়ে আমাদের সিঁড়িটা উঠেছে ছাদে যাওয়ার, পুরোনো দিনের আগেকার বাড়ি। হ্যাঁ, তখন কারেন্টও ছিল না, আমরা তখন কারেন্ট ছিল না আমাদের বাড়িতে, ইলেকট্রিক মানে লাইন ছিল না। তো রান্না করছিল সিঁড়িটার কোণাটা দিয়ে। তো হঠাৎ করে তানা দিদি চিৎকার করে ওঠে, ও মা কোথায় আছো, ও মা কোথায় আছো, তাড়াতাড়ি এসো, তাড়াতাড়ি এসো, ভাই তাড়াতাড়ি আয় আয়। হ্যাঁ, ছুটে গেলাম, ছুটে গিয়ে কি হয়েছে বলছে দেখ, আর আমরা বাবাকে বাবু বলে ডাকতাম। তো বলছে বাবু আমার নাম ধরে ডাকছে, আমার গায়ে কাটা দিচ্ছে। আমি বললাম নাম ধরে ডাকছে, বলতে বলতে হঠাৎ আরো 2বার আওয়াজটা শুনতে পেলাম সিঁড়ির কোণা থেকে, সিঁড়ি উঠছে সিঁড়ির উপর থেকে। আর এরা শাশুমাও শুনেছে আওয়াজটা, কারণ কি শাশুমা আমাকে বিয়ের পর গল্প বলেছে এটা। সেকেন্ড টাইম যখন সেকেন্ড টাইম আরো 2বার এই আওয়াজটা আমরা সবাই শুনেছি। এইভাবেই ডাকছে, এ তানা শোন, এ তানা শোন, 2বার আরো ডেকেছে। আর তানাকে আরেকবার, তার আগে ডেকেছে 3বার। তো দিদি তখন তো এমনি প্রেগনেন্ট ছিল, মানে প্রেগনেন্ট মানে একদম প্রেগন্যান্সির লাস্ট স্টেজ, বুঝলে তো, মানে হয়তো 7 দিনের মধ্যেই বেবি হবে এরকম একটা স্টেজে ছিল আর কি। আর তার আগে যে ভাগনাটা ছিল ওর বয়স তখন 2 বছর প্লাস এরকম হবে। আচ্ছা, এখানে একটু বলে দিই, ওই যে আমার ননদের যে ছেলের কথা বললাম যার তখন 2 বছর বয়স ছিল, তার কালকে বিয়ে। তো তার কালকে বিয়ে, তো আমার ওই ননদের ছেলের কালকে বিয়ে। তো সবাই তোমরা একটু গুড উইশ করে দিও। এমনি একটু মানে এখনো মা, মানে এখনো আমার বাড়ি আইবুড়ো ভাত খেতে এসে কেঁদে ফেলে বেচারা মায়ের জন্য। ওর মা ওই যেটা বলতে যাচ্ছিলাম আর কি। হ্যাঁ, তো আমরা সবাই মিলে তখন, আমি দাদা জামাইবাবু সবাই মিলে তখন মানে হেরিকেন নিয়ে সিঁড়ি দিয়ে উঠে সব খোঁজাখুঁজি করলাম, গোটা ছাদ, কোথাও কিচ্ছু নেই, কিচ্ছু না। সবাই তখন মানে ভয়ে তটস্থ, যে আওয়াজটা এভাবে এলো কোথা থেকে এলো।
আর বাবুরই গলা, আমরা সবাই তো বাবুর গলা এত বছর একসাথে কাটিয়েছি, বাবুরই গলা, বাবু মানে ডেকেছে দিদিকে। তো সেই দিদিটা দিদির মেয়ে হলো, তার 3 মাসের, হ্যাঁ 3 মাসের মাথায় হয়েছে, মেয়ে হয়েছে। মেয়ে হওয়ার পরে দিদির হঠাৎ করে জ্বরটা কোনো ডাক্তাররা ঠিক করতে পারলো না লাস্ট অবধি। মানে এত ডাক্তার দেখানো হয়েছিল, বর্ধমানে বলুন, কলকাতায় বলুন, ঠাকুরবাড়ি বলুন, ওঝা বলুন, সমস্ত জায়গায় যত চেষ্টা যা করার, আমরা জামাইবাবু সবাই মিলে চেষ্টা করেও কোনো কিছু করতে পারলাম না। ডাক্তারি মতে বলছে ইনফেকশন হয়েছে, ইনফেকশনের ওষুধ দিচ্ছে, কিন্তু জ্বর কমছে না। আবার যেখানে ঠাকুরবাড়ি নিয়ে যাচ্ছি বলছে না কিছু হয়নি, সামান্য হাওয়া লেগেছে তাই সেই জন্য হচ্ছে, ওষুধ দিচ্ছে, জল পোড়া দিচ্ছে, কিছু কাজ হচ্ছে না। তো আলটিমেটলি বাবা মারা যাওয়ার 4 মাসের মাথায় প্রথমে মারা গেল ছোট বেবিটা, মেয়ে হয়েছিল ওই দিদি, সেকেন্ড মেয়ে হয়েছিল, মেয়েটা প্রথমে মারা গেল। মেয়েটা মারা যাওয়ার 7 দিনের মধ্যে আমার ওই দিদিও মারা গেল। হ্যাঁ, 7 দিনের মধ্যে ওই দিদি মারা গেল। এবং ওই জামাইবাবু তারপরে আর ফার্দার বিয়ে করেনি। এরা সবাই বলেছিল যে তুমি বিয়ে করো, কিন্তু ও আর বিয়ে করেনি, কারণ ওই দিদির তো প্রথমে একটা সন্তান ছিল অভিজিৎ, যার কালকে বিয়ে, তো ওকে নিয়েই জামাইবাবু সারা জীবনটা কাটিয়ে দিল। তো ট্রু লাভ মানে এখনো সেই আছে, রিলেশন আমাদের সাথে আছে একই রকমের, মানে জামাইবাবুর সাথে ভাগনার সাথে সেই একই রিলেশন রয়ে গেছে এখনো। এটা হয়তো জামাইবাবু বিয়ে করলে থাকতো না সেই রিলেশনটা, ভাগনার সাথেও হয়তো থাকতো না। তো যাই হোক, মানে আত্মার টান থাকলে যে কি হয় সেটা বোঝা গেল। কেউ কাউকে যদি চায় নিয়েও যেতে পারে, এটা থেকে এটাই বুঝতে পারলাম। হ্যাঁ, একজন মানে ইয়াং মানুষ ওইভাবে কোনো কিছু না, ভালোভাবে ডাক্তার দেখানো, মানে প্রেগনেন্সির প্রথম থেকে একটা ডাক্তারের কাছে, নাম শুনেছেন কিনা জানি না, তখনকার দিনে ওই লেডি ডাক্তার ছিল একটা গাইনোর, স্বপ্না হক বলে, এখনো আছেন উনি যদিও, স্বপ্না হককে দেখাতো। তো আচ্ছা, এই স্বপ্না হকের আন্ডারেই আবার আমি হয়েছি, মানে কোথাও না কোথাও আমরা ছোট থেকেই স্বপ্না হকের দেখাতো, স্বপ্না হকের ট্রিটমেন্টেই ছিল। সেও কিছু ধরতে পারেনি, মানে যে বাচ্চাটা হওয়ার পরে জ্বরটা আসে, কারণ অনেক সময় কি হয় বলতে শুনেছি, পেটে কিছু ইনফেকশন থেকে গেলে সেটা থেকে মানে সেই থেকে জ্বর ফর আসে, কিন্তু কোনো কিছু হয়নি। এই একটা অভিজ্ঞতা জীবনে হয়েছে, পরিষ্কার একদম। যারা ভাবছেন বা ভাবেন যে কিছু নেই, তা আমি তো রিয়েলাইজ করেছি লাইফে। ঠিক আছে, এই গেল সেকেন্ড গল্প। থার্ড যে এক্সপিরিয়েন্সটা ওর হয়েছে, ও এবার নিজে একটু কথা বলে তারপর থার্ড এক্সপিরিয়েন্সটার কথাও বলবে। থার্ড এক্সপিরিয়েন্সটা হচ্ছে অন্যরকম একদমই। তখন একদম মানে রক্ত আর কি, ফুটন্ত রক্ত, সবে 24-25 এরকম বয়স। হ্যাঁ, আর আমি একটু ডাকাবুকো টাইপের ছেলেই ছিলাম পাড়ায়, মানে রাত বিরেতে কেউ কারোর কোনো দরকার হলো, কিছু হেল্পের দরকার, কারোর শরীর খারাপ, কারোর অসুবিধা হয়েছে, মানে কেউ যাক না যাক আমি রাত বিরেতে উঠে চলে যেতাম, মানে হেল্প করতে সবাইকে। ইভেন মানে পুজো থেকে শুরু করে, পুজোর চাঁদা কাটা থেকে শুরু করে, মানে এমনই চাঁদা কাটতাম, প্রতিটা বাড়ির নাম আমার মনে থাকতো, এবং পরে আগের বছর কত টাকা দিয়েছিল কাউন্টার পার্ট, আগের গত বছরেরটা দেখতে হতো না, আমি মুখে বলে দিতাম, মানে এরমই অ্যাক্টিভ ছিলাম সব ব্যাপারে। হ্যাঁ, বন্যা হলো, সেখানেও মানে গিয়ে কোনো ড্রেন জাম্প হয়ে গেছে, সবাই মিলে গিয়ে পরিষ্কার করা, পাশাপাশি বাড়ির সবাইকে হেল্প করা, এইসব টাইপের ছিলাম। কেউ নার্সিংহোমে ভর্তি, 3 দিন 4 দিন নার্সিংহোমে থাকতাম, হেল্প করতাম, এরকম টাইপের ছিলাম। তখন আমি মানে শ্মশানে গেলে আমি কিন্তু একা যদি থাকি, একা একটা লাশ দাহ করে দিতাম, মানে সেরকমই নেশা ছিল আমার। দেহ সৎকার করতে আমি এক্সপার্ট একদম, মানে আমার কোনো দিকে না ঘৃণা না ভয় ছিল।
হ্যাঁ ঠিক আছে? আস্তে আস্তে ও একটু ঠান্ডা ধীর হয়ে গেল, কারণ আমি যখন মানে ওর সঙ্গে আমার দেখা হয় আগে, তারপরেও আমি ওকে লোকজনের সঙ্গে মারামারি করতে দেখেছি, আমার সামনে লোকজন মারামারি মারছে। মিন্স কি, আমার চোখে মানে অন্যায় অনেক কিছু কাণ্ড আমি করেছে। দেখতে পারতাম না। হ্যাঁ, কোনো বাচ্চাকে ঠকিয়ে পয়সা নিয়ে নেওয়া কিছু না, এগুলো আমি দেখতে পারতাম না প্রথম থেকে। হ্যাঁ, এই হচ্ছে ব্যাপার। সেই ক্ষেত্রে মানে আমি যে মানে মারামারি বলতে এই হ্যাঁ অন্যায়ভাবে কিছু করা, মারামারি করা সেরকম কিছু নয়। বোঝায় কম, হ্যাঁ, হাত উঠে এইটা তুলে হতো দিত। আমার হাত উঠতো আগে, মানে দুবার বোঝালাম, তিনবার এবার আমি হাত চালিয়ে দিতাম, এরকম ব্যাপার ছিল। যাই হোক, এই রূপটা সাডেনলি কি করে এরকম হয়ে গেল আমি জানি না। এই রূপটা হয়েছে দেখো তোমার জন্যই হয়েছে, যবে থেকে আমি তুমি কি আমার করছি? লাইফে এসছো, আস্তে 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 ঠান্ডা হতে থেকেছি। ও, তাই বলো। এটাই ব্যাপার। যাই হোক, এবার আসি মেন স্টোরিতে। হ্যাঁ 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 হ্যাঁ। আমাদের ওখানে বর্ণিলপুর মোড়, অনেকেই চেনেন বর্ধমান শহরে, বর্ণিলপুর মোড়ে পানের দোকান ছিল একটা, বাসু, স্বপন বাসুদের। তো বাসু আমাদের থেকে এজে একটু বড় হলেও কিন্তু মিশতাম সেইভাবে, কেউ বন্ধুর ভাবে। কমেন্ট করছে না, ওই যে লাস্ট অমৃতা গাঙ্গুলি লিখেছে কে মানে, ভালো লাগছে না নাকি গো, একটু কমেন্ট করো। বলো বলো। তো যাই হোক, বাসু পানের হ্যাঁ, দোকান। পানের দোকানে বাসু হঠাৎ বললো যে এরকম, তখনকার দিনে তো ফোন ছিল না, মোবাইল ছিল না, ক্লাবে এসে বললো এরকম ওর দিদা শাশুড়ি, মানে ওর শাশুড়ির মা, সম্ভবত মন্ডল গ্রামের এইদিকে বাড়ি, সে মারা গেছে কিভাবে, সে বুড়ি মানুষ ছিল, মারা গেছে তোমার তখনকার দিনে অত পায়খানা ছিল না, বয়স্করা তখন জমিতেই যেত পায়খানা করতে, রাতে বা মাঝরাতে গেছিল ল্যাম্পো নিয়ে, সেই ল্যাম্পোতে শাড়িতে আগুন ধরে সেখানেই জমিতে পুড়েই মারা যায়। তো সেই লাশটা, শুনে আমার না গা রিরি করে। সেই লাশটা বর্ধমানে পোস্টমর্টম করতে নিয়ে এসেছিল, বর্ধমান মেডিকেল কলেজ। হ্যাঁ, বর্ধমান মেডিকেল কলেজে নিয়ে এসেছিল, বর্ধমান পোস্টমর্টম ঘরে সেটা রাখা ছিল। তো ওদের গ্রামের লোকজন সেরকম কেউ আসেনি, দুটো লোক এসেছিল শুধু। আমাদেরকে তখন বলেছিল, শাশুড়িও বলেছিল যে দেখো বাবা, তোমরা যখন আছো ওর জামাইয়ের বন্ধু বান্ধব, তো তোমরাই সমস্ত কিছু ব্যবস্থা করে আমাদের গ্রাম অবধি নিয়ে গিয়ে সব করে দিও। তখন আমরা বললাম ঠিক আছে, তখন আমাদের এগুলো কোনো ব্যাপারই না। তো আমরা 5-6টা বন্ধু মিলে তখন গেছি পোস্টমর্টম ঘরের ওখানে গেছি। তখনকার দিনে মানে রক্ত গরম হলে যা হয়, ওখানে যে ডোমগুলো ছিল, ডোমরা বলছে তখনকার দিনে প্রায় 1000 টাকা নেব বডি সেলাই করতে। সেলাই করতে হ্যাঁ, সবাই জানে পোস্টমর্টম লাশ, ডোমরা যে ডোম থাকে ওখানে সেলাই করতে গেলে একটা ডিমান্ড করে পার্টির কাছে, যাদের কেন বাড়ির লাশ। হাসপাতাল থেকে সেলাই করে দেবে না? না, ওগুলো করে সব ওই ডোমরা, ওরা কিন্তু সরকারি স্টাফ, সরকারি মায়না পায়, তবুও এগুলো একটা মানে জোর জুলুম বলতে পারো। হিসাব মতো পয়সা দেওয়াটা উচিত না, মানে কি কিন্তু দিতেই বডিটাকে হবে। লাশটাকে কেটে হাসপাতাল থেকে এমনি খুলে দিয়ে দেবে? হাসপাতাল না, ওটা পোস্টমর্টমে আলাদা জায়গা আছে পোস্টমর্টমে। তো ওখানে নিয়ে যাওয়ার পরে তখনকার দিনে 1000 টাকা চেয়েছিল। 1000 টাকাটা অনেক টাকা তখন। তা আমরা তখন বলেছিলাম 1 টাকাও দেবো না। 1000 টাকা কি করে চাইলে তোমরা? 1000 টাকা দিতে পারি, 1000 টাকা দেবো না। তখন বললো যে কত দেবে? আমরা বললাম 200-300 টাকা নিলে নাও, দিয়ে করে দাও। বললো নেবও না, টাকা নেবো না, আর সেলাইও করবো না, তোমরা এইভাবে নিয়ে যাও, আর নাহলে নিজেরা সেলাই করে নাও। তখন ওরা জেনারেলি মানে গলা অবধি ড্রিঙ্ক করে থাকে সব সময়, নাহলে পারবেও না। যাই হোক, তখন আমরা আমাদের যে আরে 2জন সিনিয়র ছিল, সে বললো এসব ছাড়, ফালতু কি দরকার, সেলাই করবে না, এ করবে না, তো তোরা একটু বলে কয়ে ওই 1000 টাকার জায়গায় 800-900 দিলেও করিয়ে নে। তখন আমরা গেলাম যখন বলতে যে ঠিক আছে একটা কাজ করুন, 1000 টাকা দিতে পারবো না, 800-900 টাকা নিয়ে করে দিন সেলাইটা। তখন বললো তোরা যদি 10,000 টাকাও দিস সেলাই করবো না, আমরা লাস্ট সেলাই করবো না, যা করবি করগা। তখন আমরা বললাম যে কি ব্যাপার, লাস্ট সেলাই করবে না, আর বিনা সেলাইয়ে তো ওইভাবে নিয়ে যাওয়া যায় না, কেননা পুরোপুরি জানেন কিনা জানি না, পুরো চেরা থাকে একদম, বুকটা পুরো ফাটানো থাকে, চেরানো। হ্যাঁ, মাথা এখান থেকে পুরো খুলি উল্টানো থাকে, খুলি তো না অ্যাকচুয়ালি চামড়াটা তোলা থাকে। তো পোস্টমর্টম ঘরে ঢুকে দেখছি ওইভাবে পড়ে আছে বুড়িটা, এমনি পোড়া লাশ। তো
আমরা তখন আমাদের ওখানে গোপালদা বলে একজন ছিল সিনিয়র, ও বললো দূর বাদ দে, নিজেরাই সেলাই করে নেবো, যা হবে দেখা যাবে। তা আমি, তারকদা, গোপালদা তিনজনের ডিসিশন নিই যে যা হবে হবে, নিজেরাই সেলাই করব। পোস্টমর্টম ঘরের ভেতরে ঢুকেছি। তার আগে বস্তা সেলাই করে যে সূঁচগুলো আছে সেই সূঁচ কিনে আনা হয়েছে, আর সুতো কিনে আনা হয়েছে, লাইলন সুতো, সূঁচ, এইসব কিনে আনা হয়েছে। কিনে এনে নিজেরাই সেলাই করতে আরম্ভ করেছি। আমার তো পায়ের ওদের তলাটা না মতো কিরকির করছে। অ্যাকচুয়ালি ওরা যেরকম ভাবে সেলাই করে, আমরা তো প্রফেশনাল না, আমরা অত ভালো সেলাই করতে পারিনি। তো যখন এইভাবে সেলাই করছি তখন মাংস তো একদম পুরো মানে পুড়ে ইয়ে হয়ে গেছে। আবার সুতোটা চলে আসছে হাতে, এদিক দিয়ে ঢুকাচ্ছি ওদিক দিয়ে বার করছি, হাতে সুতো চলে আসছে। তো কোনো রকম ভাবে সেই ফতুয়ার যেমন ভাবে জামার সেলাই করা থাকে, মানে দুদিকে সুতো বার করা থাকে, শুধু গিট মেরে 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 রাখা হয়, ওরম ভাবে বুকটা পুরো সেলাই করেছি। কে করেছে? আমিও ছিলাম সাথে, আমিও, তিনজনে মিলেই করেছি। হাতে গ্লাভস তো ছিল না, হাতে ক্যারি ব্যাগ বেঁধে নিয়েছিলাম। এক প্যাকেট ছোট ক্যারি ব্যাগ কিনে এনেছিলাম, মনে আছে এখনো। ওই ক্যারি ব্যাগ পরে পরে, মানে দুটো ক্যারি ব্যাগ পরছি, রক্তে ভিজে যাচ্ছে, আবার ফেলে দিচ্ছি, আবার পরছি, এরকম ভাবে সেলাই করেছি। সেলাই করে ভয়ঙ্কর ব্যবস্থা। কোনো রকম ভাবে আর কি, মানে ভালোভাবে সেলাইও হয়নি, কোনো রকম ভাবে নিয়ে গেছি। জিপ গাড়ি এসছে ওদের গ্রাম থেকে, জিপ গাড়ির পেছনে লাশটাকে চাপানো হয়েছে। আর ওদের গ্রাম থেকে যে বয়স্ক লোকটা ছিল সে জিপের সামনে বসেছিল। এই করতে করতে মোটামুটি তখন প্রায় সন্ধে, যখন বর্ধমান থেকে বেরোচ্ছে লাশটা নিয়ে গ্রামের উদ্দেশ্যে, তখন প্রায় সন্ধে হয়ে গেছে। সন্ধে হতে হতে, আর পেছনে আমরা আরেকটা গাড়িতে করে যাচ্ছিলাম সবাই মিলে, বাসুও সেখানে ছিল, সবাই মিলে যাচ্ছিলাম। তো যেতে যেতে তখন ওই দিকের রাস্তা খুব খারাপ ছিল, ওদের গ্রামের দিকের রাস্তাটা প্রচন্ড খারাপ ছিল। কোথায় গ্রামটা? গ্রামটা হচ্ছে কুসুমগ্রামের ওই দিকেই। কুসুমগ্রামের ওই দিকে, মানে ভয়ঙ্কর খারাপ রাস্তা ছিল। এত জার্কিং হতে 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 ওদের গ্রাম থেকে মোটামুটি আধ ঘন্টা 40 মিনিট আগে যে একটা রাস্তা আছে টার্ন নেওয়ার মুখে, এতটাই রাস্তাটা খারাপ, টার্ন নিয়েছে বুড়িটা, মানে লাশটা পেছোতে পেছোতে, জার্কিং এ পেছোতে পেছোতে পড়ে গেছে কোনোভাবে, পড়ে গেছে। আর আমরা পেছনেই ছিলাম, আমাদের অ্যাম্বাসেডর গাড়ি ছিল, অ্যাম্বাসেডরের গাড়িটা আলোতে মারার পরে দেখছি পড়ে গেছে। পড়ে যাওয়ার পরে চারিদিকে অন্ধকার, ভয়ঙ্কর অন্ধকার চারিদিকে, আর গোটা দুদিকে জমি, মাঝখানে রাস্তা, আর যেখানটা পড়ে গেছে ওখানটা একটা বিশাল আকারের একটা বট গাছ ছিল। পড়ে গেছে ওই অবধি দেখতে পেরেছি, তারপরে এতটাই অন্ধকার, আলো মেরেও আর কিছু দেখতে পাচ্ছি না যে কোথায় গেল। এই সবাই মিলে ধরপর ধরপর করে নেমেছি, জিপ তো এগিয়ে গেছে অনেকটা। নেমে গিয়ে গাড়িটা, আমাদের অ্যাম্বাসেডর গাড়িটা আবার ব্যাকে দিয়ে আবার আলোটা ভালো করে মারলো, কোথাও কিন্তু সেই লাশ আর খুঁজে পাচ্ছি না। কি ভয়ঙ্কর ব্যাপার, সে ঘুটঘুটে অন্ধকার, আমাদের ওই গাড়ির আলোটা বাদ দিয়ে একটা জোনাকির আলো অবধি নেই, এত ভয়ঙ্কর অবস্থা। আর ওরকম যতই হোক, ওরকম একটা নিজেরা হাতে সেলাই করেছি একটা জোশে জোশে, কিন্তু তখন তো ভয় লাগছে একটু হলেও। আর ওই কটা ছেলে তখন দিয়ে জিপ গাড়িটা এসছে, ড্রাইভারটাও আবার গাড়ি ঘুরিয়ে আলো মারছে চারিদিকে, কোনোখানে আর বডি পাওয়া যাচ্ছে না। মোটামুটি মিনিট 15-20 পরে দেখছি ঠিক বটগাছের পেছনে, মানে একটা ডাল ছিল, ডালের ওখানে এমন ভাবে আটকে আছে বুড়িটা, মানে মনে হচ্ছে সেই দাঁড়িয়ে দাঁড়িয়ে এরকম ভাবে তাকিয়ে আছে। হ্যাঁ, মানে 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 গড়িয়ে পড়েছে, তো গড়িয়ে পড়েছে, মানে এমন উল্টো পাল্টা একটা পজিশনে হয়ে গেছে, সে মানে তাকিয়ে আছে এরকম ভাবে দাঁড়িয়ে, এরম অবস্থা। সে আবার ফেটে ফুটে একাকার, নাড়ি ভুড়ি সব বেরিয়ে গেছে, যা তা পরিস্থিতি। আবার সিনটা একটু কল্পনা করো, সিনটা রক্ত ঝরছে, আমরা তখন গাড়ির আলো ঘুরিয়ে তখন দেখেছি। তার আগে তো যার কাছে দেশলাই ছিল, লাইটার ছিল, এরকম ভাবে সব জায়গায় তো আর গাড়িটা ওভাবে ঘোরানো যাচ্ছে না, অত বড় একটা জিপ গাড়ি আর অ্যাম্বাসেডর গাড়ি। রাস্তা তখন সিঙ্গেল ওয়ে ছিল, রাস্তা চওড়া ছিল না, রাস্তা ভাঙাচোরা খারাপ। তো ওই অবস্থায় দেখে না, সে ভয়ঙ্কর দৃশ্য, না দেখলে মানে যে না দেখেছে সে বুঝতে পারবে না ওরকম, আমরা 4-5 জন ছাড়া। সে ভয়ঙ্কর দৃশ্য, পেট থেকে নাড়ি ভুড়ি সব ঝুলে পড়েছে। হ্যাঁ,
কি করব, আবার ওকে সেই সবাই মিলে আবার গাড়ির আলো মেরেছে, আলো মেরে গাড়ি থেকে বুড়িকে আবার হাতে পায়ে ধরে নিয়ে চলে এসেছি। এসে তখন নাই দড়ি নাই কিছু, কি করব, সেলাই করা তো আর তখন সম্ভব না। তখন গোপালদা বললে একটা কাজ কর তাহলে, কিছু যখন নেই তখন এই বট গাছের ঝুড়ি নেমেছিল, সে সুতোর মতো বট গাছের ঝুড়ি হয়, ওই ঝুড়িগুলো তখন ওই ড্রাইভারদার থেকে একটা চাকু চেয়ে নেওয়া হলো, নিয়ে বট গাছের ঝুড়িগুলো কাটা হলো। কেটে নিয়ে তখন বুড়িকে টেনে টেনে এইভাবে টেনে টেনে বডিগুলো মোটামুটি কোনো রকম ভাবে বেঁধে বুঁধে নিয়ে আমার কেমন যাওয়া হলো হচ্ছে ওদের ওখানে গিয়ে। তার আগেই বাসুকে বলে দেওয়া হলো যে সবাইকে বাড়িতে নিয়ে গেলে বলে দেবে যেন কেউ বুকের উপর এসে মানে চাবড়াচাবড়ি করে কান্নাকাটি না করে। হয়তো বুকের উপর এসে মা মা করে কান্নাকাটি করছে, হয়তো হাত পা ঢুকে গেল, সেলাই করা নেই তো, মানে কোনো রকম ওই বট গাছে ইয়ে দিয়ে ঝুড়ি দিয়ে বাঁধা। তো যাই হোক সেইভাবেই নিয়ে যাওয়া হলো, নিয়ে যাওয়া হয়ে। না সিরিয়াসলি এইগুলো কি করেছে তুমি? মানুষ কিভাবে কেটে ফেটে তাকে বেঁধে নিয়ে যাওয়া হলো। নিয়ে যাওয়া হওয়ার পরে ওদের ওখানে দেখছি বলেই দেওয়া হয়েছিল এই ব্যাপার। তো সেভাবে আর বাড়িতে মিনিট 10-15 রাখার পরে নিয়ে যাওয়া হলো শ্মশানে দাহ করতে। শ্মশানে খুব ভালো সিস্টেম ওদের গ্রামে দেখলাম, কাঁচা কয়লা দিয়ে পোড়ালো, কাঁচা কয়লা দিয়ে সাজিয়ে পুরি চাপিয়ে দিল, আরামসে সুন্দরভাবে হয়ে গেল। তো রাতে আমরা মোটামুটি প্রায় 11টা 11:30টায় বাড়ি ফিরলাম। এই হচ্ছে ঘটনা। মানে তখন একটা জোর ছিল, এখনকার ছেলে মেয়েরা এরকম ভাবে করতেও পারবে না বা করবেও না, অত বুকের হাটের অত জোরও নেই কারোর। আমরা যেসব সিন দেখেছি, যেই সিনটা মানে আমরা দেখেছি ওই বট গাছের সাথে ওই দিদিমার লাশ, মানে যে কেউ দাঁড়িয়ে দাঁড়িয়ে ওখানে হার্ট অ্যাটাক হয়ে যাবে, এতটাই ভয়ঙ্কর। মানে এক তো পোড়া, হাফ চুল পুড়ে গেছে, তার মধ্যে ভয়ঙ্কর দৃশ্য, নাড়ি ভুড়ি আবার ঝুলে বেরিয়ে গেছে পেট থেকে, মানে ভয়ঙ্কর দৃশ্য, সে না দেখলে মানে ইয়ে করা যাবে না। এই 3টে স্টোরি এখনো অব্দি আমার লাইফে আছে বা হয়েছে, শেয়ার করলাম আপনাদের সাথে। জানি না কেমন লাগলো। হ্যাঁ, ভালো গেছে। জীবনে প্রথম লাইভে আসা, এটাও একটা নতুন অভিজ্ঞতা। কিছু খারাপ হলে বা কিছু ভুল ত্রুটি হলে ক্ষমা করে দেবেন। ভালো থাকবেন সবাই। আমি বলি সেই ঘটনাটা আমার সঙ্গে আচ্ছা, আরেকটা ঘটনা বলে নিই যে আমি অ্যাকচুয়ালি ভূতের সম্মুখীন ঠিক হয়নি, বাট আমি একটা কিছু অবাস্তব জিনিস ফিল করেছি, সেটা আমি বলি। হ্যাঁ, তার আগে আমি একটু ডিটেলসটা বলে নিই। এবার এখানে এই যে বাড়িটা দেখছো, এটা আমার আদি শ্বশুর বাড়ি থেকে প্রায় 10 কিলোমিটার মানে দূরে। তো আদি শ্বশুর বাড়ি যেখানে আমার শ্বশুর মশাই মারা গেছেন, সেটা হচ্ছে বর্ধমানের নীলপুর বলে একটা জায়গা, আর এটা হচ্ছে গাংপুর। তো এখানেও জায়গা কিনে বাড়িটা করেছে। এই পুরো এলাকাটা আমাদের কাছে কিন্তু আননোন। মানে যখন বাড়িটা করেছে তার 1 মাসের মধ্যে আমাদের বিয়েটা হয়েছে। তো আমি নতুন বউ হয়ে এই বাড়িতেই এসেছি। মানে আমি যখন বিয়ে করে ঢুকি তখন আমি দেখছি যে বাড়িতে তখনও রঙের গন্ধ, তখনও ফ্যান লাইট মানে চলছে লাগানো, এরকম একটা ব্যাপার। তো মানে আমাদের অনুষ্ঠান করেই বিয়ে হয়েছিল আর কি, সেটাই বলছি। এবার তারপরে আমি এখানে যখন আসি, এখানে প্রচন্ড ভূতের উপদ্রব। হ্যাঁ, আমি সেভাবে কিছু ফিল করিনি, বাট প্রত্যেক দিনই আমি আমার বাড়ির যিনি আর কি হেল্পার রয়েছেন তার মুখে আমি ঘটনা শুনি, আজকে অমুকের ওই হয়েছে, কালকে আমি মোটামুটি শুনছি ভূত মানে কাউকে ধরেছে, গলার সাউন্ড বেড়ে মানে পাল্টে গেছে, তো ওঝা এনে ভূত ঝাড়ানো হয়েছে, তো ও মুখে করে হাঁড়ি না জল ভর্তি নিয়ে যাচ্ছে। এই জিনিসগুলো আমি আমার বাড়িতে যিনি হেল্পিং দিদি রয়েছে ওনার কাছ থেকে আমি হরদমই শুনি, গল্প শুনি, এরকম একটা ব্যাপার। তখন আমার শাশুড়ি মা বেঁচে ছিলেন, বিয়ের পরের ঘটনাই আমি বলছি। শাশুড়িমার রুমে ছিলেন। এইবার ও সেদিনকে যেটা হবে, আমার তোমার বিয়ে 1 বছর 1.5 বছর হয়তো হয়েছে। এবার তখন কফি ছিল না, কফি তো রিসেন্ট এসছে, কফির তো 2 বছর বয়স। তো ও সেদিনকে যাচ্ছে দুর্গাপুর যে বিগ বাজার রয়েছে, সেই বিগ বাজারে কিছু কাজের কথা বলতে। বিগ বাজারে যেহেতু বিগ বাজারের অফিসিয়াল ক্যাটারিং পার্টনারও, তো দুর্গাপুর বিগ বাজারে ও সেদিনকে যাচ্ছে। তো কোন স্যার আসবে সকাল 6টার মধ্যে, তো এখান থেকে ওকে ভোর 3টে বেরোতে হবে। ঠিক আছে, ও ভোর 3টের সময় উঠে রেডি হয়ে ও ট্রেনে করে যাবে বর্ধমান টু দুর্গাপুর।
ও বেরিয়ে গেছে। আমি বললাম ঠিক আছে চলো, আমাকে বললো তুমি একটু শুয়ে নাও। আমি আবার এসে দরজা ঠরজা, আমি ওপরেই ঘরে ছিলাম আর শাশুমা ওপরে থাকে শাশুমার ঘরে তখন। তো আমি এসে ঘরে শুলাম, তখন 3:15-20 হবে। একটু জল ঠল খেয়ে আমি আবার এসে শুয়ে বললাম যে এখনো তো দেরি আছে, আমার স্কুলও দেরি আছে, মর্নিং স্কুল, আমি তো সেই 5:30-6টায় উঠবো, এখন একটু শুয়ে নিই। তো কিছুক্ষণের মধ্যে না আমার মনে হলো যে আমি দরজাটা ভেজিয়ে দিয়েছি, আমার ভুল ওটা। আমি যদি তখন দরজাটা ভেতর থেকে লক করে দিতাম, আমি হয়তো ওইভাবে ভয়টা পেতাম না সেদিনকে যেটা হয়েছিল। আমি জাস্ট দরজাটা ভেজিয়ে দিচ্ছি, একটু পরেই সূর্য উঠবে, আমাকে ঘুম থেকে উঠতে হবে, রেডি হতে হবে, কাজের দিদিরা আসবে, কাজ করবে, স্কুলের বাস আসবে, আমি স্কুল যাব। তো তখন আমি ঘুমাচ্ছি, ঘুমি ব্যাপার, হঠাৎ না দরজাটা খুলে গেল। বাইরে কিন্তু অ্যাসার সেই ধরনের কোনো হাওয়া বা কিছু চলছে না, দরজাটা খুলে, ওই দরজাটা যদিও এমনিও খুলে যায় ওইরকম, ওটা নিয়ে কোনো টেনশন আমি নিচ্ছি না। চলো খুলে গেল, আবার কে ওঠে, আমি ওই শুয়েই আছি। এইবার আমি না হঠাৎ যেন দেখলাম, ফিল করলাম কেউ একজন, যার প্রত্যেকটা চুল তোমার সেই একটু মোটা টাইপের চুল, মোটা মতন প্রত্যেকটা চুল হয়ে মুখের সামনে দিয়ে ঝুলছে, আর মুখ দিয়ে হরহর করে লালা বেরোচ্ছে, আর একটা পা বেঁকে একদিকে হেলে গেছে, জিভটা এদিকে বেড়ে গেছে, হ্যাঁ 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 এরম করে না দরজা দিয়ে কে যেন ঢুকছে। বিশ্বাস করো আমি তাকে দেখিনি, আমার ফিল হলো জাস্ট একবার এরকম মনে হলো যে এটা দেখেই না আমার হাত পা অলরেডি ঠান্ডা হয়ে গেছে, আমার আর সে ক্ষমতা নেই যে আমি শাশুমাকে ডাকি, চিৎকার করি। তো একটা ভয়ঙ্কর পরিস্থিতি, আমি দাঁতে দাঁত লাগিয়ে পুরো চোখ বন্ধ করে শুয়েছি, আমার ক্ষমতা হয়নি তাকে চোখ খুলে দেখার। আমার কেন জানি না মনে হলো ওই উনি দরজা দিয়ে ঢুকে জাস্ট আমার ঘর দিয়ে, এই ঘরটা না সেটা আমার বেডরুম, ঘর দিয়ে রাউন্ড মেরে এসে ড্রেসিং টেবিলের সামনে দিয়ে ঘুরে আবার বাইরে দিয়ে বেরিয়ে গেলে। বিশ্বাস করো আমি সেদিনকে এতটাই ভয় পেয়েছিলাম যে জাস্ট কেঁদে ফেলার জোগাড়। তো আমি তারপরে সকালবেলা ঘুম নেই তো আর হয়নি, তাড়াতাড়ি কিছুক্ষণ পর আমি দাঁতে দাঁত চিপে গেছিল আমার, সেটা কন্ট্রোল করে উঠে আমি ওকে ফোন করলাম তুমি কোথায় আছো? বলছে আমি দুর্গাপুরে ঢুকছি। কিছু দুর্গাপুরে ঢুকতে হবে না, তুমি বাড়ি চলে এসো। কি হয়েছে? মায়ের কিছু এলো না, শাশুমা ঠিক আছে, শাশুমা ঘুমোচ্ছে, তুমি বাড়ি এসো, আমার কেমন একটা হচ্ছে। এবার যেহেতু ও বুঝতে পারছে যে নতুন বউ, এলাকাটা নতুন, জায়গাটা নতুন, আমাদের কাছেও শুধু নতুন না ওর কাছেও নতুন জায়গা কিনে বাড়ি করা। তো ও তাড়াতাড়ি করে আবার পরের ট্রেন ওখানে নেবে, সেই স্টেশনে নেবে, পরের ট্রেন ধরে আবার বাড়ি আসে। ও বাড়ি এসে পৌঁছালো তখন বাজে 8টা। সেদিনকে তো আমার আর স্কুল যাওয়া হলো না, আমি স্কুলে মেসেজ পাঠিয়ে দিলাম প্রিন্সিপাল ম্যামকে যে আমি আজকে আসতে পারছি না, আমার একটু প্রবলেম হচ্ছে। ঠিক আছে। তো বাড়ি আসার পর ও দেখছে যে অলরেডি আমার চোখ ফোক লাল হয়ে গেছে, আমার ধুম জ্বর। ওটা ভয় থেকে হয়েছে বা কি থেকে হয়েছে বা কিসের জন্য আমি যে কিছু দেখিনি, কিন্তু যে আমি ফিল করেছি পুরো ব্যাপারটা, এক ঝলক এরকম করেই দেখেছি আমি, সেই জন্যই বলতে পারছি তাকে কেমন দেখতে ছিল। আমি পরিষ্কার ফিল করলাম যে হ্যাঁ হ্যাঁ করতে করতে একজন সামনে দিয়ে জাস্ট ঘুরে আবার দরজা দিয়ে অমনিভাবে বেরিয়ে গেলেন। এই জিনিসটা আমি কিন্তু ফিল করেছি তখন। তো তারপর কি হলো, আমার তো সেদিনকে ভীষণ জ্বর এসে গেছিল, শরীর, আমি ওই ট্রমাটা থেকে আমি বেরোতে পারছিলাম না। তো তারপর প্যারাসিটামল খাওয়া হলো, সারাদিন নুন চিলির জল খাওয়া হলো, রিল্যাক্সড হলো। ও সেদিনকে সারাদিন কাজ ধান্দা বন্ধ দিয়ে আমার পাশে বসেছিল। ইভেন শাশুমাও কন্টিনিউয়াসলি আমাকে বলে গেছিলো তুই কি ভয়, আমি শাশুমাকে বলতেও পারছি না, কারণ ধরো শাশুমা সর্বক্ষণ একা থাকতো বাড়িতে, আমি তো তবু স্কুলে চলে যেতাম, আমি স্কুল থেকে ফিরে টিউশনি পড়াতে যেতাম, বাড়িতে টিউশনির ব্যাচ আসে, তো সব মিলিয়ে আমি মোটামুটি রাত 8টা অবধি ভিজে ছিলাম। কিন্তু শাশুমা পুরোপুরি তখন একা টিভি দেখছে, কাজের দিদিদের সঙ্গে গল্প করছে। আমি যদি এগুলো বলি শাশুমাকে, শাশুমা না জানি আরো যদি ভয় পায়, তো আমি সেই জন্য শাশুমাকে বলিনি, বা ও বলেছিল বলো না, তো শাশুমাকে আর বলিনি। কিন্তু শাশুমা আজ করতে পেরেছিলেন যে আমার কিছু একটা প্রবলেম হচ্ছে। আর আমার শাশুমা আমাকে ভীষণ ভালোবাসতেন, খুবই ভালোবাসতেন। এটা জাস্ট শুধু লাইভে বলে বলছি না, আমি আমার সবাইকেই বলার কিছু নেই, যারা আমাকে চেনে সবাই জানতেন। যেহেতু ওনার সঙ্গে আমার এজ ডিফারেন্সটা অনেক, নাতনির মতো আর কি, আমার যে ননদ আছে তিনি আমার মায়ের থেকে 1-2 বছরের ছোট।
তো আমার মানে যে ভাগনাটার বিয়ে হবে কালকে, যে দিদিটা মারা গেছে ও গল্প বললো, ওই দিদির যে ছেলে, সে আমার থেকে 2-3 বছরের বড় মাত্র। তো সেই জন্য আমাকে ব্যাস ওই বৌমা টাইপ ওই টাইপ ফিল ওনার হয়নি। উনি আমাকে মানে প্রচন্ড রকম স্নেহের চোখেই দেখতেন। তো শাশুমাকে সেই জন্য কিছু বলা হয়নি, কিন্তু আমি ওই ট্রমাটা থেকে অনেক টাইম লেগেছে আমার বেরোতে। আমার মানে বাড়িতে যে ভয় পেয়েছি সেটা না, কিন্তু সবসময় আমার ফিল হতো যে এটা আমি কি দেখেছি, কেন দেখেছি। তো এটা একটা ভয়ঙ্কর এক্সপিরিয়েন্স আমার সঙ্গে ঘটেছে। ভূত সেভাবে দেখিনি, ভূত দেখলে হয়তো এখন সেই সাহসটা আছে যে আমি জিজ্ঞেস করবো যে কি ব্যাপার, কিন্তু সেই সময়টা ধরো আমি আজ থেকে 5-6 বছর আগেকার কথা বলছি, তখন অতটাও আমি পরিস্থিতির সঙ্গে মানে ওই মেন্টালিটিও ছিল না এখনকার মতন। এখন যেমন অনেক কিছু অ্যাডজাস্ট করতে শিখে গেছি যে কিভাবে কি পরিস্থিতি সামলাতে হয়, তখন তো ধরো যে সবে বিয়ে হয়ে এসছে MA পাস করার পর, তো সেই জন্য তখন একটু অন্যরকম ছিলাম। তো যাই হোক, এখন অনেকটা স্টেবল, এখন আমি এই জিনিসগুলোতে একদম ভয় পাই না। আমাকে রাত 12টায় ছাদে চলে যেতে বলেও চলে যেতে পারবো কফিকে নিয়ে, যেতেও হয় রাদার, কফি পটি করে ছাদে। তো এই ছিল আমাদের গল্প। আমরা আজকে দুজনে এসেছিলাম। থ্যাংক ইউ সবাই আমাদের সঙ্গে এতক্ষণ থাকার জন্য। তোমরা লাস্ট অব্দি 22 জন ছিলে, সবাইকে অনেক থ্যাংক ইউ। শ্রেয়া, বাকি সবাইকে অনেক 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 লাভ। আর তোমরা প্লিজ জানিও কেমন লেগেছে। লাস্ট কমেন্ট এসছিল অমৃতা গাঙ্গুলি অনেকক্ষণ আগে, তারপর থেকে কোনো কমেন্ট শো করেনি, আমি জানি না কেন। আমি দেখবো কি কি কমেন্ট তোমরা করেছো। তো আমার খুব ভালো লাগলো গল্প করে তোমাদের সাথে। তুমি কিছু বলবে? আমারও খুব ভালো লেগেছে। হ্যাঁ, জীবনের প্রথম লাইভ করলাম। এই কথাগুলো আপনাদের সাথে সবার সাথে শেয়ার করতে পেরে ভালো লাগলো। এই প্রথম মানে বাইরে কারোর সাথে এই কথাগুলো শেয়ার করলাম। একমাত্র আমার মা জানতো আর আমার ওয়াইফ জানতো, গার্গী। তারপরে এই কথাগুলোই ফার্স্ট টাইম আমি সবার সাথে শেয়ার করলাম, ভালো লাগলো। হ্যাঁ, সবাই ভালো থাকবেন। গুড নাইট। গুড নাইট, গুড নাইট কফির তরফ থেকেও। কফিকে আজকে অনেকে বলেছিল রাখতে, কিন্তু কফি এত অসভ্যতা করছে, ওকে দিয়ে এলাম।